গল্পের শুরুতেই আমরা মান্ট লিংজিয়াং নামক একটি সুন্দর দুনিয়াকে দেখতে পাই, যেখানে আমাদের নায়ক মায়ানন্দের সাথে ম্যাগি নামক এক শয়তান মহিলার তীব্র যুদ্ধ চলছিল। যেখানে আমাদের নায়ক মায়ানন্দ কোনোভাবেই তখন ম্যাগির সাথে পেরে উঠছিল না। ঠিক এর কিছুক্ষণ পর যুদ্ধ শেষে ম্যাগি হঠাৎ করেই তখন রোম্যান্টিক হয়ে ওঠে এবং মায়ানন্দকে কিস করতে এগোয়। ঠিক তখনই অন্যদিকে আমাদের ওয়াংশিয়াওকে দেখানো হয়, যে কিনা টিভির সামনে বসে তরমুজ খেতে খেতে এই দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করছিল। এদিকে যখন ম্যাগি মায়ানন্দকে কিস করতেই যাচ্ছিল, তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যার কারণে সে পিছনে ফিরে তাকিয়ে দেখে ওয়াংশিয়াও সোফায় বসে বসে তার টিভি রিমোট হাতে নিয়ে তাদের দুজনের এই রোমান্টিক মুহূর্তটা উপভোগ করছে। আর এখানে আমরা বুঝতে পারি ওয়াংশিয়াও কোনোভাবে হিস্টোরিক্যাল দুনিয়ায় কাকতালীয়ভাবে প্রবেশ করে ফেলেছে। এদিকে ম্যাগির এমন সুন্দর মুহূর্তটাকে এক মুহূর্তে নষ্ট করে দেওয়ার জন্য সে তখন ওয়াংশিয়াওয়ের উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে আক্রমণ করতে ছুটে আসে, যেটা দেখে ওয়াংশিয়াও ভয় পেয়ে ভুলবশত তার হাতে থাকা রিমোটের পজ বাটনে ক্লিক করে ফেলে, যার কারণে ম্যাগি তখন শূন্যেই স্থির হয়ে যায়। যেটা দেখে ওয়াংশিয়াও তখন দ্রুতই বুঝে যায় যে সে এখন এই দুনিয়ায় বাস্তব টিভিতে রিমোটের নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছে। ঠিক এটা বুঝতে পেরে এরপর সে বারবার প্লে এবং পজ করে ম্যাগির সাথে মজা নিতে থাকে। আর এর কিছুক্ষণ পর সে মায়ানন্দকে নিয়ে তখন পালিয়ে যায়, আর অন্যদিকে ম্যাগি তখন তাদের খুঁজতে বের হয়ে যায়। এদিকে ওয়াংশিয়াও আমাদের নায়ককে টানতে টানতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে এবং ভাবে, যদি আমি বাসায় থাকতাম তাহলে নিশ্চয়ই ফুড ডেলিভারি অ্যাপ থেকে এখনই কিছু খাবার অর্ডার করতাম। ঠিক এটা ভাবতেই এরপর তার মনে পড়ে, যদি পজ বাটন চাপ দিলে সবকিছু স্থির হয়ে যায়, তাহলে পাওয়ার অফ করলে কি আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারবো? এটা ভেবেই সে তখন সঙ্গে সঙ্গে রিমোটের পাওয়ার অফ বাটন চাপতে শুরু করে, কিন্তু এতে তখন কিছুই হয় না, বরং এর ফলাফল পুরো উল্টো হয়। মায়ানন্দ তার প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে এবং তাকে ত্রাণকর্তা মনে করতে শুরু করে, যেটা দেখে ওয়াংশিয়াও আতঙ্কিত হয়ে মায়ানন্দের মাথায় একটি পাথর দিয়ে আঘাত করে, যার ফলে সে তখন অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই মায়ানন্দের বড় ভাই জিয়াও সেখানে চলে আসে। সেখানে এসে সে তখন ওয়াংশিয়াওকে দানব ভেবে তার উপর আক্রমণ করে, যেটা দেখি ঠিক তখনই ওয়াংশিয়াও তৎক্ষণাৎ তাকেও পজ করে দিয়ে নিজের সোফার দিকে দৌড় দেয়। ঠিক এরই মধ্যে সেখানে নায়িকা ইয়ে এসে উপস্থিত হয়, আর তার সঙ্গে মায়ানন্দের আরো দুই ভাইও ছিল, যারা দেখতে কিনা পুরো কার্টুন টাইপের ছিল। এসব দেখে ওয়াংশিয়াও তখন ভাবে, আমি যদি আমার দুনিয়ায় ফিরে যেতে চাই তাহলে এই পৃথিবীতে কোনো পরিবর্তন আনা যাবে না, গল্পের প্লট আগের মতোই থাকতে হবে। আমি ট্রেলারে দেখেছিলাম এই জায়গায় ইয়ে মায়ানন্দকে বাঁচায় এবং তখনই তাদের প্রথম দেখা হয় ও প্রেমের সূত্রপাত ঘটে। তাই ওয়াংশিয়াও তখন চেষ্টা করে ইয়েকে মায়ানন্দের কাছে নিয়ে যেতে। ঠিক তখনই জিয়াও সেখানে এসে উপস্থিত হয়, যে কিনা মায়ানন্দের সবচেয়ে কঠোর ভাই ছিল। আর তাকে দেখে ওয়াংশিয়াও তখন ভয়ে সোফার পিছনে লুকিয়ে পড়ে। তখন জিয়াও তার ভাইদের মায়ানন্দের কাছে পাঠিয়ে দেয় এবং ইয়েকে দানব ভেবে তখন ধরে ফেলে, যেটা দেখে ইয়ে তখন নিজের নির্দোষতা প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করলেও জিয়াও তখন তাকে বিশ্বাসই করে না, বরং ওয়াংশিয়াওকেও দানব ভেবে তাদের দুজনকে একসাথে একটা লতার সঙ্গে বেঁধে আকাশের উপরে নিয়ে যায়। এদিকে ওয়াংশিয়াও উচ্চতা খুব ভয় পেত, তাই সে ভয়ে তখন চিৎকার করতে শুরু করে, কিন্তু জিয়াও এর তো এতে কোনো কিছু আসে যায় না। এর কিছুক্ষণ পর তারা শিয়ানদাও সদর দপ্তরে পৌঁছে যায়, যা মূলত একটি গুরুকুলের মতো স্থান ছিল, যেখানে মানুষ নতুন নতুন দক্ষতা শিখত। অপরদিকে মায়ানন্দের কার্টুন ভাইয়েরা ওয়াংশিয়াওয়ের সোফার ফিচার পরীক্ষা করতে করতে তারা সেখানে মিউজিক প্লে করার অপশন খুঁজে পায়। এতে তারা আনন্দিত হয়ে তখন নাচতে শুরু করে। এদিকে ওই দুই কার্টুন ভাই তো সোফাটিকে দেখে দানব মনে করছিল। তখন ওয়াংশিয়াও সেখানে এসে ওদের বলদ বানিয়ে বলে, এটা কোনো দানব নয়, এটা আমার পোষা প্রাণী, এর নাম সোফা, ওর ক্ষুধা লেগেছে, তোমাদের কাছে কি কোনো খাবার রয়েছে? যেটা শুনে দুই কার্টুন ভাই তাকে ফল অফার করে, কিন্তু এদিকে ওয়াংশিয়াও তখন মাংস খেতে চাচ্ছিল। ঠিক তখনই সেখানে জিয়াও এসে উপস্থিত হয়, যেখানে জিয়াওকে দেখে তার ভাইয়েরা তখন ভয়ে পালিয়ে যায়। আর ওদেরকে তখন আটকাতে গিয়ে ওয়াংশিয়াও যখন নিজে পড়ে যাচ্ছিল, তখন জিয়াও এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলে, মায়ানন্দ এখনো বুঝতে পারছে না তুমি আসলে দানব নাকি সাধারণ
মানুষ, কিন্তু তুমি দানবদেরও নিয়ন্ত্রণ করতে পারো, তাই আমার চোখ সবসময় তোমার উপর থাকবে। মূলত এই গল্পটি পুরনো যুগের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, তাই তখনকার মানুষ আধুনিক প্রযুক্তি বুঝতে পারছিল না, এমনকি তারা আগে কখনো আধুনিক সোফাও দেখেনি। তাই এটি নিয়ে তারা তখন নানা বিভ্রান্তিতে পড়ে যায়। এরপর মায়ানন্দ এসে তার ভাইকে ওয়াংশিওকে ক্ষতি করতে নিষেধ করে। ঠিক ওই সময় ওয়াং এর মাথায় যে হেয়ার ব্যান্ডটি মায়ানন্দ নিয়েছিল, ঠিক ওই হেয়ার ব্যান্ডটি তখন ওয়াংকে দেখিয়ে জিজ্ঞাসা করে, জিনিসটা কি, তুমি কি জানো? যেটা দেখে ওয়াং মনে মনে ভাবে এই হেয়ার ব্যান্ডটি নিয়ে সে আবারও কোনো ঝামেলা যেন তৈরি না করে। ঠিক এই জন্য ও তার ব্যান্ডটাকে চিনতে তখন অস্বীকার করে। ঠিক তখনই ওই জায়গায় লিও অসাধারণ একটি এন্ট্রি নিয়ে চলে আসে, যেটা দেখে মায়ানন্দ ওয়াংকে বলে লিও হতে চায় একজন হিরো, কিন্তু ও একজন ট্রাভেল মেকার। ও যেখানেই যায় ব্যাড লাক আর তার পিছু ছাড়ে না। কিন্তু ওর বিশেষত্ব হচ্ছে ও ভবিষ্যৎবাণী এবং গণনার জন্য অনেক এক্সপার্ট, কিন্তু ও সব সময় উল্টা প্রেডিকশন করে। ও যদি সবকিছু ভালো ভবিষ্যৎবাণী করে তাহলে খারাপ হবে, আর যদি খারাপ কিছু ভবিষ্যৎবাণী করে তাহলে ভালো হবে। এরপর লিও ওয়াংকে বলে, তোমার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, তাই তোমার যদি এখানে থাকতে হয় তাহলে লাইব্রেরি দেখাশোনা করতে হবে। এর সাথে সে মায়ানন্দকে এও বলে ইয়েকেও এডমিশন দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওর মধ্যে প্রায়ই ইলেকট্রিক পাওয়ার রয়েছে। এর কিছুক্ষণ পর ওয়াং লাইব্রেরিতে তখন চলে যায়। ঠিক ওই জায়গায় একজন বৃদ্ধ মানুষকে সে দেখতে পায়, যে ওকে ওর আইডি কার্ডটা দিয়ে বলে, এতদিন আমি এটা দেখাশোনা করছিলাম, এখন তোমার এই লাইব্রেরিটা খেয়াল রাখতে হবে। আমি যাব এখন আমার ওয়াইফের কাছে, কারণ এখনো আমাদের অনেকগুলো বাচ্চা নিতে হবে। এদিকে ওয়াং তখন বৃদ্ধের এত ফুর্তি দেখে সে তখন অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই ওয়াং পাশেই ইয়ে এবং জিয়ার মধ্যে কথা বলার শব্দ শুনতে পায়। এদিকে জিয়া মায়ানন্দ আবার খুব পছন্দ করত, তাই ওয়াং মনে করে ওদের মধ্যে হয়তো এই নিয়ে ঝগড়া হচ্ছে, কিন্তু ওরা অনেক আস্তে আস্তে কথা বলছিল, ওদের সব কথা ওয়াং শুনতে পাচ্ছিল না। ঠিক এর জন্য ও ওর রিমোট ব্যবহার করে ভলিউমটা তখন বাড়ায়, যেখানে জিয়া ইয়েকে বলছিল, তুমি কোনো কারণ ছাড়া কেন মায়ানন্দের রুমে যাও? তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারি না? ঠিক এটা বলে ওর রাগে তখন ওর উপর হাত তুলতে নিলে ঠিক তখনই জিয়াও এসে ওর হাত ধরে ফেলে, যেটা দেখে জিয়া তখন জিয়াওকে বলে, আমি ওকে তো জাস্ট এই জায়গায় নিয়ম অনুসরণ করা শেখাচ্ছিলাম। যেটা শুনে তখন জিয়াও বলে, আমি ইয়ের ক্ষমতা দেখতে চাই। এদিকে ও ইয়ের সাথে খুবই খারাপ ভাবে কথা বলছিল। এটা দেখার পর ওয়াং চিৎকার করে বলতে শুরু করে, তুমি এত অ্যারোগ্যান্ট একটা মানুষ কেন? এদিকে ওয়াং মনে করছিল ও টিভি দেখতে দেখতে এই কথাগুলো বলছিল, কিন্তু ও তো ভুলে গিয়েছিল যে ও এখন গল্পের মধ্যে এসে রয়েছে এবং তার সব কথা এখানকার সব চরিত্র শুনতে পাচ্ছে। এদিকে ওর কথা শুনে রাগে জিয়াও তাকে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে আটকে ফেলে, যার কারণে তার মুখে তখন আঘাত লেগে যায়, যার কারণে ব্যথা পেয়ে ওয়াং তখন কান্না করা শুরু করে এবং চিন্তা করে, আমি যদি এই পৃথিবীতে ব্যথা পাই তাহলে তো আমি এখানে মারাও যেতে পারি। ঠিক এটা ভেবেই সে তখন আরো জোরে জোরে কান্না করতে করতে বলে, মা আমি ঘরে ফেরত যেতে চাই, আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন ওই জায়গায় মায়ানন্দ এসে ওয়াংকে বাঁচিয়ে নেয়। এরপর ওয়াং আবারও পাওয়ার অফ বাটনে ক্লিক করে, যার কারণে জিয়াও আর মায়ানন্দের উপর কেমন জানি প্রভাব পড়ে এবং দুইজন খুবই ইমোশনাল হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুজন আবার নর্মাল হয়ে যায় এবং দুজন ভুলে যায় তারা একটু আগে কি করেছিল, যেটা দেখার পর ওয়াং এর অনেক হাসি পায় এবং তার মনে পড়ে তার জিয়াও এর উপর অনেক রাগ আছে, তাই সে এবার পজ করে তাকে জোরে একটি ঘুষি মারে। এরপর যখন সে প্লে করে তখন সবাই দেখতে পায় জিয়াওয়ের চোখ লাল হয়ে গিয়েছে, কিন্তু এখানে কেউ জানেই না এটা কিভাবে হলো, যার কারণে সবাই ভাবে হয়তো কোনো অদৃশ্য শক্তির কাজ এটা। এরপর রাতে ওয়াংশিয়াও নিজের সোফার উপর ঘুমিয়ে পড়ে এবং মাঝরাতে সে জেগে উঠে লাইব্রেরিতে লুকানো গুপ্তধন খুঁজতে চলে যায়। এদিকে সে সিনেমার ট্রেলারে দেখছিল এই লাইব্রেরির মধ্যে একটা গোপন দরজা রয়েছে, তাই সে খুঁজতে গিয়ে দেখে জিয়াও গভীরভাবে প্রার্থনা করছে এবং তার মাস্টারকে নানা ধরনের খাবার উৎসর্গ করছে, যেটা দেখে ওয়াংশিয়াও তখন মজা করে এবং পজ করে ওই খাবার খেতে শুরু করে। এদিকে ওয়াং কালো কোট পরা ছিল আর তার ফেস জিয়াও এর বিপরীত দিকে ছিল। এদিকে ওয়াং ভুলবশত একটা পেঁয়াজ খাওয়ার ফলে তার চোখে তখন পানি এসে পড়ে, যার কারণে তখনই তার হাত থেকে রিমোটটা পড়ে গিয়ে প্লে বাটন চালু হয়ে যায়, যার ফলে জিয়াও ওয়াংশিয়াও এর উপস্থিতি তখন টের পেয়ে
তাকে নিজের মাস্টার মনে করা শুরু করে, যেটা দেখে তখন ওয়াংশিয়াও মজা করে বলে, তোমাকে আমার শিষ্য হতে হলে কিছু পরীক্ষায় পাশ করতে হবে। প্রথম দিন সে জিয়াওকে অদ্ভুত হেয়ার স্টাইল করতে বলে। দ্বিতীয় দিন তাকে ম্যাজিক টাই নামের একটি বোটাই পড়তে বাধ্য করে। এছাড়া সে তাকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতেও বলে। এসব দেখে মানুষ তখন জিয়াওকে নিয়ে মজা করতে থাকে, যেটা দেখে সে তখন নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করে। কিন্তু এরপরও পরবর্তীতে তাকে অদ্ভুত পোশাক পরিয়ে নাচতে বাধ্য করা হয়। এই দৃশ্য দেখিয়ে ওয়াং এর মনে তখন জিয়াওয়ের জন্য সহানুভূতি জন্মায়। তাই সে ইচ্ছে করেই ইয়ের সাথে এমন ভাবে কথা বলতে থাকে যাতে জিয়াও সেগুলো শুনতে পায়। সে বলে, তুমি যা বলছো তেমন কোনো মাস্টার আদৌ নেই, কেউ নিশ্চয়ই জিয়াওকে বিভ্রান্ত করছে। এ কথা শুনে জিয়াওয়ের তখন অনেক রাগ উঠে যায়, কারণ সে তার মাস্টারের সম্পর্কে কোনো কটু কথা সহ্য করতে পারে না। যার কারণে সে ওয়াংকে যখন শাস্তি দেওয়ার জন্য রেডি হয়, ঠিক তখনই হঠাৎ তার মাস্টারের উপদেশ মনে পড়ে, যেখানে তার মাস্টার তাকে বলেছিল দুর্বলদের কখনো বিরক্ত করা উচিত না। এই কথাটি মনে করেই সে নিজেকে তখন সামলে নিয়ে ওয়াং এর কাছে ক্ষমা চায়। ঠিক এমন সময় ইয়ে তখন দৌড়ে এসে খবর দেয় যে মায়ানান তার রক্ষাকর্তাকে খুঁজে পেয়েছে এবং তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছে। তাই সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। যেটা শুনে ইয়ে ওয়াংকে সঙ্গে নিয়ে এখন বেরিয়ে পড়ে, কিন্তু পথিমধ্যে হঠাৎ ওয়াং ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে জিয়াও দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে এবং নিরাপদে গাড়িতে বসিয়ে বলে, এবার ঠিক মতো বসো, যদি আবারও তুমি পড়ে যাও তাহলে আমি কিন্তু আর বাঁচাতে যাব না। এরপর তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে একসময় মায়ানান্ড ও ডেভিল ম্যাগির যুদ্ধ হয়েছিল। মূলত ম্যাগি এখানে দাবি করছিল সেই হেয়ার ব্যান্ডটি তার এবং সে একসময় মায়ানান্ডের জীবন বাঁচিয়েছিল। সে বলে, এই কারণেই মায়ানান্ড এখন আমার প্রেমে পড়েছে। কিন্তু ওয়াং এই কথায় তখন বিশ্বাস করে না এবং তার বন্ধুদের বোঝানোর চেষ্টা করে যে ম্যাগি আসলে একটা ডেভিল, তবে কেউই তার কথার কোনো গুরুত্ব দেয় না। তখন ম্যাগি নাটকীয়ভাবে মাথা ঘুরানোর ভান করে এবং মায়ানান্ডের কাছাকাছি চলে আসে, যেটা দেখে ওয়াং একদমই স্বস্তি বোধ করে না, কারণ তার মনে হয় মায়ানান্ডের প্রকৃত ভালোবাসার মানুষ হওয়া উচিত ইয়ের। তাই সে এক অভিনব কৌশল অবলম্বন করে সে একটি রিমোটের পাওয়ার বাটন চাপ দেয়, যার ফলে ম্যাগি আচমকাই মায়ানান্ডকে ফ্রেন্ডজোন করে দেয়। কিন্তু পরোক্ষ নিয়ে সে আবার নাটক করা শুরু করে। এদিকে জিয়া এই পুরো ঘটনাটি পছন্দ করছিল না। এরপর ওয়াং জিয়ার কাছে গিয়ে বলে, যদি মায়ানান্ডের জন্য কেউ উপযুক্ত হয় তবে তা তুমি। সে অন্য কাউকে বিয়ে করতে পারে না। নিশ্চয়ই ম্যাগির কোনো গোপন উদ্দেশ্য আছে যা আমরা এখনো জানি না। তুমি একমাত্র ব্যক্তি যে তার আসল চেহারা মায়ানান্ডের সামনে আনতে পারবে। এরপর জিয়া ওখান থেকে চলে গেলে জিয়াও ওয়াং এর কথোপকথন তখন শুনে ফেলে। সে বলে, তোমার চেহারা দেখে তো মনে হয় তুমি খুবই নিষ্পাপ, কিন্তু ভিতরে তুমি অনেক ধূর্ত। পরবর্তীতে দেখা যায় মায়ানান্ডের সামনে জিয়া ও ম্যাগি একে অপরকে অপমান করছে আর ওয়াং জিয়ার পক্ষ নিয়ে কথা বলছে। তখন ম্যাগি বলে, ওরা দুজন কথার জাল তৈরি করতে খুব ভালো জানে, আমি ওদের সামনে টিকে থাকতে পারবো না। তবেই সে আবার মাথা ঘোরানোর নাটক করে আর মায়ানান্ড তাকে ধরে ফেলে। ওয়াং বুঝতে পারে ম্যাগি শুধু ভালো হওয়ার ভান করছে এবং সে ঠিকই তার আসল চেহারা সবার সামনে তুলে ধরবে। এদিকে ম্যাগি এক ডার্ক পার্পল রঙের বাটারফ্লাই ব্যবহার করে মায়ানান্ডকে নিজের বশে আনে এবং বলে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাহলে এবার আমি তোমার আত্মা নিয়ে নেই। অন্যদিকে বাইরে থেকে ওয়াং সেই রহস্যময় প্রজাপতিগুলো লক্ষ্য করে, যেখানে জিয়াও সঙ্গে সঙ্গে তখন বুঝতে পারে এগুলো ডেমনিক বাটারফ্লাই, যার কারণে সে নিজের শক্তি দিয়ে সেগুলো তখন ধ্বংস করে ফেলে, যার ফলে তার হাতে গভীর ক্ষত হয়। যেখানে কেউ একজন তার শক্তি ব্যবহার করে সেই ক্ষতটা ঠিক করে ফেলে এবং নিশ্চিত হয় যে এগুলো ম্যাগির পরিকল্পনারই অংশ, যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যেই এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করতে হবে। অন্যদিকে ম্যাগি যখন মায়ানান্ডের আত্মাকে নিজের করে নিতে চায়, ঠিক তখনই ইয়ে ফুল হাতে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় এবং তার পেছনে ওয়াংও চলে আসে। কিন্তু সেখানে জিয়াও প্রবেশ করতে পারে না, কারণ ম্যাগি চারপাশে এক ধরনের সিকিউরিটি লেয়ার তৈরি করে রেখেছিল, যেখানে ওয়াং এর রিমোটও তখন কাজ করছিল না। তখন ইয়ে লক্ষ্য করে মায়ানান্ড একই কথা বারবার বলছে, যার কারণে সে ম্যাগিকেও তখন জিজ্ঞাসা করলে তখন ম্যাগি বলে, সে এখন আমার পাপেট হয়ে গিয়েছে আর আমি ডেভিল সাইয়াওয়ের জন্য কাজ করি। এই কথা শুনে ইয়ে তখন প্রচন্ড রেগে যায় এবং ম্যাগিকে হত্যা করতে চায়। কিন্তু ঠিক
ঠিক সেই মুহূর্তে ম্যাগি তাকে ইলেকট্রিক শক দেয়, যেখানে কোনো মতে ওয়াং ইয়েকে টেনে বাইরে নিয়ে আসে। ঠিক তখনই চারপাশে ঘন অন্ধকার নেমে আসে, আর তখনই গল্পের পরবর্তী মোড়ের ইঙ্গিত নেয়, যেখানে ওয়াং তখন সিকিউরিটি লেয়ারের বাইরে ছিটকে পড়ে, কিন্তু ইয়ে সেখানে আটকে যায়। ঠিক তখনই মায়ানন্দ এসে ইয়ের গলা চেপে ধরে। মূলত সে ম্যাগি এর আদেশে ইয়েকে হত্যা করতে এসেছিল। অন্যদিকে ম্যাগি তার গোপন সত্য ইয়েকে তখন বলেই দেয়, আর বলে সে কখনোই তাকে বাঁচানোর চেষ্টা করেনি, বরং শুধু অভিনয় করছিল। এই কথা শুনে মায়ানন্দ ইয়ের গলা থেকে তখন হাত সরিয়ে নেয় এবং বলে সে এতক্ষণ কেবল ম্যাগির নিয়ন্ত্রণে থাকা ভান করছিল। ঠিক এটা বলে এবার সে তখন ম্যাগির উপর আক্রমণ করতে আসলে ঠিক তখনই ম্যাগি হঠাৎ করেই সেখানে অদৃশ্য হয়ে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়, যেখানে চমকপ্রদ সাসপেন্সের সাথে মায়ানন্দ কেন অভিনয় করছিল সেই রহস্য উন্মোচন হবে পরবর্তী পর্বে। তাই অপেক্ষায় থাকো, কারণ সামনে আরো অনেক চমক অপেক্ষা করছে। যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবে। আর ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। টেক কেয়ার, বাই বাই।